হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে আইন ও সমতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে সেটা দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আইন ও সাম্য ধারণা দুটি পরস্পর নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে আইন মানুষের অবাধ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, যা হয়তো সাম্যের পরিপন্থী। কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যায় আইন ও সাম্য পরস্পর বিরোধী নয়, একে অপরের পরিপূরক। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের প্রধান লক্ষ্যই হলো সমাজে সাম্য প্রতিষ্ঠা করা আর সেই সাম্য বজায় রাখা। রাষ্ট্রবিজ্ঞানী বার্কার, ল্যাস্কি প্রমুখ চিন্তাবিদগণ এই দুইয়ের মধ্যে একটি ইতিবাচক সম্পর্কের কথা তুলে ধরেছেন। এবার তারপরে কি বলা হচ্ছে দেখো, পরস্পরের পরিপূরক ও নির্ভরশীলতা। এই পয়েন্টটা এবারে তোমরা বুঝো। আইন ও সাম্যের সম্পর্ক মূলত পরিপূরক। সমাজে আইন না থাকলে জোর যার মুলুক তার নীতি প্রতিষ্ঠা হতো, যেখানে শক্তিশালীরা দুর্বলদের শোষণ করত। এই অরাজক পরিস্থিতিতে সাম্য কল্পনা করা অসম্ভব। আইন দুর্বলদের রক্ষা কবচ হিসাবে কাজ করে এবং সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার পরিবেশ তৈরি করে। সুতরাং আইন হলো সেই হাতিয়ার যা সমাজে বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। আইনের উপস্থিতি ছাড়া সাম্য কেবল একটি তাত্ত্বিক ধারণা মাত্র, বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকে না। এবার পরের পয়েন্ট হচ্ছে আইনের অনুশাসন ও সমতার নীতি। আইন ও সাম্যের সম্পর্ক সবথেকে মূর্ত প্রতীক হলো আইনের অনুশাসনের ধারণাটি। অধ্যাপক ডাইসির মতে আইনের চোখে সকলেই সমান, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিক একই আইনের অধীনে, কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং অপরাধ করলে সকলকেই সমান শাস্তির বিধান মেনে নিতে হয়। আইনের এই নিরপেক্ষ চরিত্র সমাজে আভিজাত্য বা বিশেষ সুযোগ সুবিধার বিলোপ ঘটিয়ে নাগরিকদের মধ্যে সমমর্যাদা প্রতিষ্ঠা করে। এটি হলো রাজনৈতিক ও আইনি সাম্যের ভিত্তি। তারপরের পয়েন্ট, বৈষম্য দূরীকরণ ও ইতিবাচক আইন। সাম্য মানেই সকলের সঙ্গে হুবহু এক আচরণ, তা সবসময় নয়। প্রকৃত সাম্য প্রতিষ্ঠার জন্য কখনো কখনো আইনকে ইতিবাচক বৈষম্যের ভূমিকা নিতে হয়। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি এই সাবজেক্টে ভালো নম্বর পেয়ে পাস করতে চাও, তোমাদের বলবো তোমরা পেড ব্যাচে যুক্ত হতে পারো। এছাড়া তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এই পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য বা স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে। দেখো তারপর কি বলা হচ্ছে, পিছিয়ে পড়া শ্রেণী, সংখ্যালঘু বা নারীদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্র বিশেষ আইন প্রণয়ন করে। উদাহরণস্বরূপ ভারতের সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণ বা সংরক্ষণের যে ব্যবস্থা করা হয়েছে তা আইনের মাধ্যমেই করা হয়েছে। এখানে আইন সমাজের কৃত্রিম ভেদাভেদ ও শোষণমূলক প্রথাগুলিকে নিষিদ্ধ করে প্রকৃত সামাজিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার রক্ষক। গণতান্ত্রিক ব্যবস্থায় আইন ও সাম্যকে আলাদা করা যায় না। রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কি মনে করেন অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। রাষ্ট্র বিভিন্ন অর্থনৈতিক আইন, কর ব্যবস্থা, শ্রম আইনের মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার চেষ্টা করে। যখন আইন ধনী দরিদ্রের ব্যবধান কমাতে সচেষ্ট হয়, তখনই সমাজে প্রকৃত সাম্য বিরাজ করে। অর্থাৎ আইন স্বাধীনতার পরিবেশ তৈরি করে, আর সেই স্বাধীনতা যাতে সকলে সমানভাবে ভোগ করতে পারে তা নিশ্চিত করে সাম্য। এবার উপসংহারে কি লিখবে দেখো, পরিশেষে বলা যায় আইন ও সাম্য একই মুদ্রার এপিঠ ওপিঠ। আইনবিহীন সাম্য যেমন অরাজকতার নামান্তর, তেমনি সাম্যবিহীন আইন হলো শোষণের হাতিয়ার।
একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্রে আইন কখনো সাম্যের শত্রু হতে পারে না, বরং আইনের পবিত্র উদ্দেশ্যই হলো সমাজের ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা করা। তাই বর্তমান যুগে আইন ও সাম্যের বিরোধের তত্ত্ব বাতিল হয়েছে এবং এদের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানে স্বীকৃত হয়েছে। এই ছিল তোমাদের আজকে প্রশ্নের উত্তর।